সাদা ফরাসের উপর বসে আছেন পণ্ডিত রবিশঙ্কর, তার পাশে পণ্ডিত কুমার বোস। বুঝতে পারছি যে একটু আগে পর্যন্ত সুরে এই সাজঘর মম করছিল, সবে যন্ত্র বেঁধে একটু গথ দেখে নিয়ে যন্ত্রটা নামিয়ে রেখেছেন পণ্ডিত রবিশঙ্কর। তাকে ঘিরে চিত্র সাংবাদিক এবং সাক্ষাৎকার যারা নেবেন তাদের বিপুল ভিড়। পণ্ডিত কুমার বোস সম্ভবত ধূমপানের অছিলায় তবলা এবং বায়া ঢাকা দিয়ে একটু বাইরে গেলেন। ওই ভিড়ের মধ্যে পণ্ডিত রবিশঙ্কর একবার ঘরের কোণের দিকে তাকালেন, দেখলেন বাবা দাঁড়িয়ে আছেন, তার হাত ধরে ছোট্ট আমি। তিনি ওখানে বসেই বললেন, আরে তপন যে, কি খবর? বাবা ওখান থেকেই প্রতি নমস্কার করলেন, সম্বোধন জানালেন। পণ্ডিতজি কিন্তু উঠে এলেন, এসে রবীন্দ্র সদনের সাজঘরে একটি সোফা রাখা থাকতো তখন, সেটাই বসলেন। বাবাকে বললেন, বসো। বাবা তারপর জিজ্ঞেস করলেন যে আজ কি বাজাবেন বলে ঠিক করেছেন? পণ্ডিতজি বললেন, ভাবছি একটু মারু বেহাগ শোনাবো। পণ্ডিত রবিশঙ্কর জানেন যে বাবা যুগান্তর পত্রিকা থেকে আসছেন, তখন যুগান্তর পত্রিকার বিশাল বিক্রি, বিপুল নামডাক, পরদিন তাতে রিভিউ ছাপা হবে। তো বাবা শুনে খুশি হলেন, বললেন বহুদিন পর মারু বেহাগ শুনবো পণ্ডিতজি, খুব অপেক্ষা নিয়ে আছে। পণ্ডিতজি উঠে দাঁড়ালেন, দরজার দিকে এগিয়ে গেলেন। সবাই তাকে অনুসরণ করলেন। ততক্ষণে কুমার বোস ঢুকে এসছেন, তিনিও অনুসরণ করলেন। হঠাৎ পণ্ডিতজি ঘুরে আরও কিছু লোকের ফাঁক থেকে বাবাকে বললেন, ও হ্যাঁ তপন। বাবা আমার হাত ধরে এগিয়ে গেলেন কাছে, বাবার কাঁধে হাত রেখে বললেন, বাজনা কেমন হবে জানি না, ভালো লাগলে লিখো, খারাপ লাগলে সেটাও লিখো, আজকাল তো সত্যিটা কেউ লেখে না। এটা বলে উনি বাজাতে উঠে গেলেন। সেই বাজনা আমার আজও কানে লেগে আছে। গান বাজনা তখন যেটুকু বুঝতাম আজও সেটুকুই বুঝি। সমুদ্রের আর কত দূরই বা যেতে পারে মানুষ। বহু পরে বড় হয়ে আমার মনে হয়েছে একজন শিল্পী এমনি বড় হন না। এক ঘর লোকের মধ্যে এক পৃথিবী খ্যাতি নিয়ে এই কথাটা বলতে পারা যে খারাপ লাগলেও লিখো, এটার জন্য আলাদা আত্মবিশ্বাস লাগে, আলাদা সততা লাগে।